আমি যেহেতু নারী, তাই আজ ৯ই ডিসেম্বর ১৮৮০ সালে যে মহীয়সী নারী জন্মগ্রহণ করেছিলেন, যার নাম উচ্চারণ করতে আমি গর্বিত এবং নারী হিসাবে নিজেকে সত্যিই ভীষণ ভাগ্যবতী মনে করি। তার জন্মদিনে এত সুন্দর একটি বিষয়, অভিজিৎ ভাই আপনাকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। দুটি কথা বলার আমার ভীষণ ইচ্ছা হলো। আসলে ছোটবেলাতেই পড়তাম বইয়ে বেগম রোকেয়া। তার আগ্রহ লেখাপড়ার উপর এবং তিনি তো একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আমার মনে হয় আপামর বাংলার সবাই জানেন যে সেই সময়ে আজ থেকে প্রায় ১ শতাব্দী হবে আগের কথা। অন্ধকারে ঢাকা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন রোকেয়া। ঠিক সেই সময় আমি বইয়ে যেটা পড়েছি শিক্ষা, অর্থনীতি আর রাজনীতি সকল ক্ষেত্রেই তখন বাংলাদেশের অবস্থা ছিল খুব খারাপ। বিদেশি ব্রিটিশ শাসক রাজস্ব সংগ্রহেই বেশি মনোযোগ দিত। সুষ্ঠু শাসন কাজে তাদের আগ্রহ ছিল খুব কম। রোকেয়ার পূর্বপুরুষগণও ছিলেন জমিদার। রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, পাবনা এরকমই কয়েকটি জায়গাতে তাদের জমিদারি ছিল। তো এসব তো অনেক কথা, অনেক বড় কথা চলে আসে সেই জন্ম থেকে আমরা যখন বেগম রোকেয়াকে পেলাম। তো আজকে তো অনেকেই রয়েছেন, অনেকেই বলবেন, অনেক বিষয়ে কথা বলবেন। আমার অবশ্য ধর্ম নিয়ে বা এইসব বিষয় নিয়ে খুব একটা আগ্রহ বা অনেক কিছু জানা নেই। কিন্তু মানুষকে ভালোবাসি। মানুষের জন্যে কথা বলতে পছন্দ করি। যা কিছু সুন্দর, যা কিছু ভালো সেটা দেখলে, হতে দেখলে সমাজে আমি খুশি হয়ে যাই। চোখের সামনে যেটাকে মনে হয় খারাপ বা ভালো নয়, খুব কষ্ট লাগে, চুপ হয়ে যাই। তো সেজন্য আমি শুধুমাত্র বেগম রোকেয়াকে নিয়ে ২-১ টি কথা বলতে চাই। ছোটবেলায় যখন বইয়ে পড়তাম উনার কথা, ভীষণ ভালো লাগতো। উনার পরিবারে তো লেখাপড়ার প্রচলন মেয়েদের একদমই ছিল না। প্রচন্ড পর্দা প্রথা ছিল সেই সময়ে। উনি উনি যখন বড় হচ্ছেন, তো কয়েকটি আক্ষরিক শিক্ষা আর উর্দু ফার্সিতে উম কোরআনের কিছু হয়তো আমি ঠিক বলতে পারবো না। কোরআনের বিষয় কিছু পড়ার ছিল একটা। আর ফার্সি কয়েকটা কবিতা বেগম রোকেয়ার মুখস্থ হয়েছিল। ব্যাস ওইখানেই লেখাপড়া শেষ, বাড়ির শিক্ষা। কিন্তু বেগম রোকেয়ার মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা ছিল উনি লেখাপড়া করবেন। উনার মায়েরও খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিবেশের কারণে পেরে ওঠেননি। তো রোকেয়া সম্ভবত আ উনার বাবার পরবর্তী ওয়াইফের কন্যা। তো আগের ঘরে সম্ভবত উনার ৬ জন ভাই ছিল। আমার যেটা মনে পড়ছে। তো সেই ২ ভাই কলকাতাতে লেখাপড়া করতে গেছিল এবং রোকেয়ার বাড়িতে যখন ছুটিতে আসতো দাদারা, তখন রোকেয়া লুকিয়ে, লুকিয়ে দাদাদের কাছ থেকে ইংরেজি আর বাংলা পড়তো আর শিখত। এবং কতটা আগ্রহ থাকলে একটি মেয়ের ওই পরিবারের মধ্যে রাতে লুকিয়ে লেখাপড়া শিখেছে। যেখানে এখন সম্ভ্রান্ত পরিবারে অনেক আদর যত্ন দিয়েও হয়তো পড়ানো যায় না। আর ওরকম একটা পরিবেশে শুধু রাতে অন্ধকারে লুকিয়ে সে লেখাপড়া করতো এবং বেশিদিন লুকাতে পারেনি। তার আগে আমি আমার যেটা মনে পড়ছে, ওনাকে একজন ম্যামের কাছে পড়তে পাঠানো হয়েছিল। ইংরেজি ম্যাম, কিন্তু সমাজ আশেপাশে বাড়ির লোক বলেছিল যে এতেও নাকি পর্দা প্রথা নষ্ট হয়। তো সে পড়াও বন্ধ হয়ে গেছিল। অগত্যা ২ দাদার কাছেই বেগম রোকেয়ার আ লেখাপড়া শুরু, ইংরেজি, বাংলা। তো সেখান থেকে তার পরবর্তীতে এগিয়ে যাওয়া, তার বড় বোন ভীষণ স্নেহে তাকে বিয়ের পর আ রোকেয়াকে কাছে নিয়ে যাওয়া এবং তাকে লেখাপড়ায় আগ্রহ দেওয়া এবং শেখানো। আমি এসব বলতে গেলে তো অনেক কথা এসে যায়। তো সব কথা গুছিয়ে আমি যেটা বলতে চাই যে সত্যিই গর্বিত এবং আজ
ওনার পায়ে শ্রদ্ধা জানাই আমার, যে সেই সময়ে উনি জন্মগ্রহণ করেছিলেন বলেই হয়তো আস্তে 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 বাংলাদেশের ওই প্রেক্ষাপটের নারীরা বুঝতে শিখলো লেখাপড়ার কি শক্তি। এবং পরবর্তীতে উনি স্কুল প্রতিষ্ঠা করেছেন, ওনার বিয়ে হয়েছে, তিনি হাজবেন্ড ওনাকে অনেক হেল্প করেছে লেখাপড়ায়। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে উনি যে এত কিছুর ভেতর থেকে এত গণ্ডি পেরিয়ে এত কষ্ট করলেন শুধু লেখাপড়া করবেন বলে, সত্যি মানে আবারও তাকে শ্রদ্ধা জানাই। আর উনি তো রোকেয়া ছিলেন, বাড়িতে আদর করে ওনাকে রুকু বলে ডাকা হতো। তো পরবর্তীতে ওনার শ্রম, ওনার সবকিছু দিয়ে উনি বেগম রোকেয়া হয়ে উঠলেন। এবং উর্দু, ফার্সি, ইংরেজি সবকিছু উনি জানতেন, তারপরও উনি আর ইংরেজিতে একটি মাত্র বই লেখা, এবং উনি কিন্তু বাংলাতেই বই রচনা করেছেন। আমি সত্যিই সেক্ষেত্রে আরো গর্বিত, কারণ আমি একজন বাঙালি। ভীষণ ভালো লাগে আমার বাংলায় কথা বলতে। ইদানিং তো সবাই একটু ইংরেজি শিখে বা কথা বলে বলে বাংলাটা ঠিক আসে না। তো আমার মনে হয় সেটা অত্যন্ত লজ্জার, যে একজন বাঙালি হয়ে আমি বাংলাটা ঠিক আসে না এটা যখন বলতে হয় কাউকে। তো সেই জন্য আমার মনে হয় বাঙালি হয়ে আগে বাংলাটা ভালো করে শেখা উচিত। রবীন্দ্রনাথকে জানা উচিত, কাজী নজরুল ইসলামকে জানা উচিত, জীবনানন্দ দাশকে জানা উচিত, শামসুর রহমানকে জানা উচিত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানা উচিত। তারপর যাও না শেক্সপিয়ার পড়ো। তো এসব তো অনেক কথা। তো আমি বেগম রোকেয়ার আমি পায়ে আমি শ্রদ্ধা আমি জানাই। এইখানে মানবী আমি একটা কথা যোগ করে দিব। হ্যাঁ, বলুন হ্যাঁ, বলুন। রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার গোড়াপত্তন। জি, আপনি কন্টিনিউ করুন। সে তো রবীন্দ্রনাথের ভাষায় বলেছেন। রবীন্দ্রনাথ তো বিশ্বকবি, ওনার পায়ে আমার সশস্ত্র প্রণাম। আমি আমার মন থেকে যা আসছে সেটাই বলার চেষ্টা করছি। আসলে বেগম রোকেয়ার তুলনা বেগম রোকেয়াই। কারণ এখন অনেকেই লেখাপড়া করছে, প্লেন চালাচ্ছে, পাহাড়ে উঠে যাচ্ছে, প্রচুর কিছু নারীরা করছে, প্রচুর এগিয়ে গেছে সমাজ। তার সঙ্গে সঙ্গে অধঃপতনেও নেমেছে নারীরা, সেসব অন্য ব্যাখ্যা। কিন্তু ওই সময়ে ওই গণ্ডিতে, এবং সে লেখাপড়া করছে জেনে তাকে ছাদে চিলেকোঠার ঘরে আটকে রাখা হয়েছিল 4 দিন। এবং খাবার হিসাবে সে পেত একটু দুধ আর খই। ভাবা যায়? এখনকার দিনের মেয়েরা শুনেছি আম, প্রেম করে পালিয়ে বা কিছু হলেও বাবা মা এতটুকু শাস্তি দেবার মতো অধিকার হারিয়ে ফেলেছেন। কিন্তু ভাবা যায় সেই যুগে লেখাপড়া করেছে বলে তাকে চিলেকোঠার ঘরে আটকে রাখা হয়েছিল। তো সত্যি মানে কষ্ট পেয়েও গর্বে বুক ভরে ওঠে। উনি সমস্ত প্রাচীরকে ভেঙে দিয়েছেন ওনার ভেতরের শক্তি দিয়ে, সাহস দিয়ে, বুদ্ধি দিয়ে, যে তুমি দেখো। তো আজকে যে কোথাও কোথাও অনেক নারীর কারণে নিজেকে ছোট হতে হয়, অনেক নারীর আচরণে, কথায়, ব্যবহারে, মাতৃত্বের ঘাটতিতে, সবকিছুতে নারী কোথাও না কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলেছে, তখন বেগম রোকেয়ার কথা মনে পড়ে। তখন নিজেকে মনে হয় যেন কোথায় তারা এসে টেনে হিসড়ে এদেরকে জাগ্রত করে তুলুক। আমি সত্যি এত ছোট পরিসরে হয়তো থাকি, সবাইকে বলা বা বোঝানো সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমার মনে হয় এই নারীর মাঝে যা কিছু শক্তি, তুমি যদি তোমার অস্তিত্ব নিয়ে, তোমার সম্মান নিয়ে তুমি এগিয়ে চলো, তো আমরা যেমন দেখি আমাদের হিন্দু ধর্মের মা দুর্গা আমাদের সকল শক্তির সর্বমান, ওনার সামনে গিয়ে কিন্তু সবাই শ্রদ্ধায় মাথা নত করে। ওনার সাজ নিয়ে, ওনার শরীর নিয়ে কিন্তু ব্যঙ্গ করার সাহস পায় না। তাই যদি নারী তার ভেতরের শক্তিকে মহীয়সী রূপে প্রকাশ করতে পারে, তাহলে যে কেউ তাকে দিদি বলে ডাকবে, শ্রদ্ধা জানাবে, ভালোবাসবে, আপন ভাববে। তো এটাই আমার প্রত্যেকটি নারীর কাছে আবেদন, নিজের সম্মান নিজে রক্ষা করো। ফট করে দোষ দিও না ওই পুরুষটি আমায় দেখেছে, ফট করে দোষ দিও না ও আমায় পচা কথা বলেছে। তুমি নিজেকে যোগ্য করো, তুমি নিজের সম্মান নিজে আদায় করে নাও। আসলে কথা তো অনেক হয়েই যায়, অনেকেই রয়েছেন। আমি একদম শেষে বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানিয়ে ওনার পায়ে আমি প্রণাম জানাই। আহ শ্রদ্ধেয় আবুল ফজলের ভাষায় উনি রোকেয়া সম্পর্কে কয়েকটি লাইন লিখে গেছেন।
আমি সেটিই বলবো আজকে আমার শেষের কথাগুলির মধ্যে। শুভ্র জ্যোৎস্নার মতো, গন্ধে ভরা ফুলকির মতো একটি মেয়ে অন্ধের দেশের অন্ধকারে চঞ্চল হয়ে উঠে পাখির বিচিত্র কলরব, নদীর কলকল ধ্বনি, ফুলের সুবাস অন্ধকার ভেদ করেও যেন তার কানে কানে নবজীবনের ক্ষীণ ভাষায় জানাই, নিঃশ্বাসের ক্ষীণ পথ বেয়ে দেহের রন্ধ্রে রন্ধ্রে অজ্ঞাত জীবনের অদৃশ্য জগতের বাণী যেন বীণা হয়ে বেজে ওঠে। সত্যি সত্যিই বাঙালির জীবনে রোকেয়া অজ্ঞাত অশ্রুত বীণার সুর ধ্বনিত করেছেন। এই সুরে জাতির ঘুমের ঘোর কেটেছে। তাই সকল নারী জাতির প্রতি আমার আবেদন রইল, আপনাকে মহীয়সী করে তুলুন। যে যেখানে যেভাবে আছেন, নিজের শক্তিতে বলীয়ান হয়ে নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুন। এটুকুই বলার।